শাহজাহান আরবের দর্শন পাওয়া আর আকাশের চাঁদ হাতে পাওয়া যেন একই বিষয় হিসেবে দাঁড়িয়েছে। গতকাল সন্ধ্যা থেকে ওর দেখা মিলল না। রাতে ঘুমিয়েছে সাভিয়ার ঘরে, সকালেও নিজের ঘরে ছিল না। এখন বেলা 3টা বাজতে চললো। খাবার খেতেও টেবিলে আসেনি। মেয়েরা মিলেমিশে খেয়ে দিয়ে দিব্যি দরজা লাগিয়ে আলাপে মজেছে। কিছুক্ষণ আগে পার্লারে টিম ঢুকলো। এখন তো আরও দেখা যাবে না, হয়তো বা বেরোবে যাওয়ার সময়। তাও চলবে নিশ্চিত আনোয়ার সাহেবের গাড়িতে। এতগুলো কল মেসেজ পাঠানো হলো, জবাব নেই। তন্ময় কপালে আঙুল ঘষল। এই কেমন অভিমান! আদর করছে না দেখে এমন করবে? এখন কি 24 ঘন্টা চুমুতেই থাকবে সে? তন্ময় কি চুমু খাওয়া নাকি? অবশ্যই চুমুর বাসনা তো মনের সুপ্ত স্থানে আছে, কিন্তু আশ্চর্য, এর মধ্যেই ফোন বাজলো। কল করেছে মাহিন। তন্ময় রিসিভ করতে রেডিওর গান শুনতে পেল। मुझसे शादी करोगी ओ मुझसे शादी करोगी। পরপর মাহিন উচ্চকণ্ঠে গেয়ে উঠল, তুঝসে শাদি করোগি ও তুঝসে শাদি করোগি। তন্ময় কান থেকে ফোন সরালো। মিনিটখানেক পর আবার কানে বুঝলো, জিজ্ঞেস করলো ছোট করে, কত দূর তোরা, কখন আসবি? রিয়ান চেঁচালো, গিফট কিনতে যাচ্ছি, তারপর রেডি হয়ে বেরোবো, 5টায় পৌঁছে যাব। বস, নো টেনশন। মাহিন পরপর দ্রুত বলল, এখন টিপিক্যাল আত্মীয়দের মতো বলিস না, সাবধানে আসুন। কারণ আমরা তো আর একজনের মতো বিয়ে শাদী করে বাসর সেরে ফেলিনি। এখনও উন্নত মানের ফার্স্ট ক্লাস কুমার ছেলে, যার সত্যিত্ব আছে। তোমার বিড়বিড়ে উঠল, সত্যিত্ব জীবনভর রাখুন গুছিয়ে, এই কামনা। মাহিনের দূর প্রতিবাদ, কখনো না। এরপর একটু ইতস্তত করলো, আচ্ছা শোন না, ওর ওই ফার্মের মুরগি নামের বান্ধবী আসতেছে তো। তন্ময় আশ্চর্য হয়ে ভ্রু তুলল। মার্জির কথা হঠাৎ? এমনিতেই ওই যে ভুলবশত ওর ফোন রিসিভ করেছিলেন না, ইউনিক নাম দেখে জানতে ইচ্ছা করলো। রাখছি, বাই বাই। কথাটুকু শেষ করে কল কেটে দিল। তন্ময় কিচ্ছুটি বুঝলো না। বলা যায় বোঝার চেষ্টা করলো না। সে এখন অন্য কোনো ব্যাপারে মাথা ঘামাতে পারবে না। 24 ঘন্টায় 23 ঘন্টায় অভিমান করে বসে থাকা প্রিয়তমা আপাতত তার মাথা জুড়ে বসবাস করছে। তন্ময় উচ্চস্বরে দীপ্তকে ডাকলো, এই ছেলেই শেষ ভরসা। ও যদি পারে ওরকে ঘরটা থেকে বের করে আনতে বিড়বিড়ে উঠলো নিজ মনে, দীপ্ত, দীপ্ত, ইউ আর মাই লাস্ট হোপ। তখন সন্ধ্যা 5টা 50। ইতিমধ্যে মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব, ওই সাহেব সহ তন্ময় চার মামা, তাদের স্ত্রী সবাই রওনা দিয়েছেন কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে। বাকিরা এখনও তৈরি হচ্ছে। তখন দীপ্ত অনুকে নামাতে সক্ষম হয়নি। ওই দুষ্টু মেয়ে নিজের কথাতে অটুট। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলো আনমনে। হাত ঘড়িতে দৃষ্টি ফেললো অন্য মনস্ক ভঙ্গিতে। হঠাৎ কারো উপস্থিতি পেয়ে পাশ ফিরল। কলি এগিয়ে আসছে। তন্ময় দৃষ্টি ফিরিয়ে নিল। কলি এসেই সালাম জানালো, কেমন আছেন ভাইয়া? তন্ময় সাবলীলভাবেই জবাবে বলল, ভালো। গাড়িতে বসো, ওরা আসছে। কলি উদ্ভিদ গলায় প্রতি উত্তর করল, জি এই তো আসবে। কথাটুকু বলতে না বলতেই বেরিয়ে এলো দীপ্ত, রুবি, সাভিয়া। সাভিয়া এসে মুখ ভরে হেসে ঘুরে নিজের ফ্লোর ছোঁয়া গ্রাউন্ড দেখিয়ে জিজ্ঞেস করলো, কেমন লাগছে ভাইয়া? তন্ময় মুগ্ধ চোখে দেখলো ছোট বোনটা তার বড় হয়ে গেছে কেমন। এগুলো সে কয়েক কদম। সাভিয়ার মাথা ছুঁয়ে দিল আলতো হাতে, আওড়ালো, চমৎকার, গরম লাগবে, গাড়িতে বস। ওরু কোথায়? রুবি গাড়িতে উঠতে উঠতেই জানালো চটপট, ওরু নেল পলিশ দিতে ভুলে বসেছে, সেটা দিতেই রুমে গেছে, এসে পড়বে। এর মধ্যেই চলে এলো জবেদা বেগম, মুফতি বেগম আর সুমিতা বেগম। সামান্য ঠেলে ঠেলে মিলেমিশে উঠে বসলো ব্যাক সিটগুলোতে। এমনিতেই ফাঁকা রাখলো ড্রাইভিংয়ের পাশের সিট। কলি তখনও বাইরে দাঁড়িয়ে অপ্রস্তুতভাবে। এবার কিঞ্চিত আগ্রহী হয়ে প্রশ্ন করলো, সামনে বসবো? তন্ময় তখনও দুয়ার পানে চেয়েই আছে। না ফিরে প্রশ্ন ছিল, পেছনে জায়গা নেই? রুবি গাড়ির গাছ নামিয়ে মাথায় বের করলাম, এই গলি কিরে, আয়, তোর জন্য জায়গা করেছি। মিনিটখানেক গেল, তবু ওর দেখা নেই। এতক্ষণ লাগে নাকি? তন্ময় কিছু পিছু ফিরল। মায়ের উদ্দেশ্যে বলল, তোমরা বসো, আমি ওকে নিয়ে আসছি। তন্ময় সিঁড়ি ভেঙে উঠে এলো দোতলায়। এখান থেকেই টুমটুম শব্দ শোনা যাচ্ছে চুড়ে, ছনছন ছনছন। নিঃশব্দে এসে দাঁড়ালো দোরগোড়ায়। দরজাটা আধ খোলা। ওরু হেঁটে হেঁটে আপন মনে বকবক করছে, বকাঝকা করে ঠিক কার গোষ্ঠী উদ্ধার করছে বুঝতে আর বাকি নেই তার। ওর পরনে নীল রাঙা কাসবিন সাধারণ জর্জেটের লেহেঙ্গা, কপালে ছোট নীল রঙের পাথরের টিকলি, 2 হাত ভর্তি নীল রঙের চুড়ি, কাঁধে ওড়না পরে সে দিব্যি ব্যস্তভাবে পায়চারি করছে। হাঁটার তালে দুলছে কার্ল করা চুলগুলো। তন্ময় ক্ষণিকের জন্য শ্বাস বন্ধ রাখলো। গভীর চোখে দেখলো বেশ কিছুটা সময়। লম্বা গাঢ় ঢোক গিলে ও এই যাত্রায় দরজা ঠেলে ঢুকলো। আকাঙ্ক্ষীর ধ্বনিতে ওরা সামান্য হক চকালো, পরপর মুখ ভেঙালো, অন্যদিকে ফিরে গেল। তন্ময় সে অভিমানের দাম দিল না একটা আনার। তোয়াক্কা না করে কাছাকাছি পৌঁছে হঠাৎ করে এক কাঁধে তুলে নিল।
এমনভাবে কাঁধে তুললো যেন একটি কাপড় নিয়েছে। ওরুর মুখ ফসকে বেরোলো বিকট শব্দের চিৎকার। তার উচ্চস্বরের চেঁচানো যেন তন্ময়কে অনগোচর হলো না। ওরুকে বাম কাঁধে নিয়ে বাম হাতে পায়ের দিকটা ধরে এগোতে থাকলো। ওরু তখন দিশেহারা প্রায়। কেউ দেখে ফেলবে, তন্ময় ভাই নামান নামান প্লিজ। তন্ময় তখন রুম পেরিয়ে করিডোর ধরে হাঁটছে। কেন? আদর করছিলাম না বলে তো মাথাটা খেলে, এখন করছি সমস্যা কোথায়? মনের মাধুরী মিশিয়ে খা, আমার মস্তক তো নিয়মিত খাসি, এই আর এমন কি? অভিমান তরতর করে বাড়ল মেয়েটার, প্রতি উত্তর করবে এর মধ্যে তন্ময় সিঁড়ি দিয়ে নামতে ধরলে ভয়ে আটোসাটো হয়ে কাঁধের শীর্ণ দেহখানা ভয়ে চুপসে যাওয়া ওরু এ বেলায় খামচে ধরে তন্ময়ের পিঠের পাঞ্জাবির কিছু অংশ। তন্ময়ের বন্ধুবান্ধব সবাই লাইন ধরে দাঁড়িয়েছে কমিউনিটি সেন্টারের সামনে। পাশেই দাঁড়ানো মোস্তফা সাহেব তাদের ভেতরে নিতে উত্তর হলো। তন্ময়ের বেয়ারা বন্ধুমহল সামান্যতম উৎসব নয়। ওরা আনন্দে গদগদে স্বরে হেসে হেসে জানাচ্ছে, আঙ্কেল আপনি যান ভেতরে, গেস্ট অ্যাটেন্ড করুন, আমরা তন্ময় সাথে আসছি। মোস্তফা সাহেব নিরুপায় হয়ে এক পর্যায়ে ভেতরে চলে গেলেন। পাঠালেন ছোট ভাই আনোয়ার সাহেবকে। আনোয়ার সাহেব সখ্য করতে পারেন দারুণ। এসেই তিনি হাঁটুর বয়সী ছেলেদের সঙ্গে অট্টহাসির মজলিসলি বসিয়ে দিলেন। মাইন সর্বদাই মুখ চালানোতে 100-200। আঙ্কেল, ভাইপুতকে মেয়ে জামাই বানিয়ে কেমন বোধ করছেন বলুন তো? আমরা কিন্তু ছোটো বোনকে ভাবি বানিয়ে দারুণ অনুভব করছি। হেসে ওঠেন আনোয়ার সাহেব। আওরান, ফ্যান্টাস্টিক। এতে যেন হইচই পড়ে গেল। দাঁড়িয়েই গল্প চলল মিনিট খানেক। তন্ময় অদূর থেকেই ওদের দেখে নিয়েছে। বকাটাইতে কোনায় উচ্চতম ডিগ্রি হাসিল করা বন্ধুদের সাথে নিজের অতিমাত্রায় সরশান্ত চাচুকে দেখে তন্ময় ঘাবড়ালো। আল্লাহ মাহবুদ জানেন কী সব বকেছে। পার্কিং লট আর গাড়ি দ্বারা আটোসাটো কয়েক রাউন্ড ঘুরে ফিরে অবশেষে গাড়ি পার্ক করা গেল। তন্ময় দরজা খুলে বেরোলো প্রথমে। পেছনের দরজা খুলে সাবিয়াকে আলতোভাবে রয়ে শয়ে ধরে ধরে নামাতে সাহায্য করলো। তারপরেও আর দাঁড়ালো না। বড় বড় কদমে এগিয়ে যাচ্ছে আপন মনে। সে ঠিক জানে প্রিয়তমা তার হতবিম্বল হয়ে চেয়ে আছে। হয়তো বা এই মুহূর্তে ছলছল চোখ দুটো যাতা অবস্থা হওয়ার কথাই তো। কখনো ওকে সে একা নামতে দিয়েছে? কোথায় কোথায় অভিমান করে তন্ময়ের হৃদয় রক্তাক্ত করা এই অভিমানী ভিক্টোরিয়াকে একটু সুইট ডোজ দেওয়া যায়। এখন দেখার বেলা কতদূর নিতে পারে। বেশিক্ষণ নিতে না পারলে একটা চমৎকার গিফট আছে। তন্ময় হাসতে হাসতে ফুর্ত ভঙ্গি দিয়ে চাচু বন্ধুদের দিকে এগোলো। তন্ময়ের ফুর্ততা বেশিক্ষণ টেকসই রইল না। আশ্চর্যজনকভাবে তন্ময়ের মস্তিষ্কের ভেতরে যেন একের পর এক আগুন ধরতে আরম্ভ হলো। অয়নের গোষ্ঠী তালিকাতে এত এত চ্যাংড়া ছেলেপুলে কেন? এই কেমন অসভ্যতামি! একটা পরিবারে একই বয়সে এতগুলো নওজোয়ান কেন থাকবে? সবই ওর বয়সের কাছাকাছি বা ওর চেয়ে 2-3 বছরের বড়। হররুম জুড়ে বেশ কয়েকটাকেই দেখা গেল ফুলকিবাজ ধাঁচে। এদের চোখের সামনে ওরও স্বাধীন পাখির মতো উঠছে। ব্যস্ত পায়ে দিক ওদিক ছুটে বড়দের ফরমাস খাচ্ছে। রোদ্দুরের মতো ঝলমলে হাসি যেন ঠোঁট থেকে নড়ছেই না। কয়েক প্রকার সাদা বাল্বের আলোতে একটা ছোটোখাটো পরীর বাচ্চাই দেখতে লাগছে। তখন না দেখতে পেলেও তন্ময় এখন সুস্পষ্ট দেখতে পেল তার কিনে দেওয়া ডায়মন্ডের ছোট নাকফুলটাও পরীর বাচ্চা পড়ে আছে। অয়নের বড় চাচার ছেলেটার দৃষ্টি ওরতেই নিবিড়ভাবে সেটে। আধ ঘন্টা ধরে তন্ময়ের আলাপের মধ্যে অন্যমনস্ক হচ্ছে। অতিথি আপ্যায়ন করা অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে। এত জ্বলন বোধহয় সে ইহজন্ম অনুভব করেনি কখনো। মনে হচ্ছে বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আগুনের তরল ঘি ডালতে মাহিন ধীর স্বরে ফিসফিস করে বলল, ওর জন্য কয়টা বিয়ের প্রপোজাল পাস, আমাকে জানাতে ভুলিস না কিন্তু। রিয়ান একই রকমভাবে সুরে সুর মেলালো। গুনে গুনে বলিস? তন্ময় চিবিয়ে চিবিয়ে জবাব বলল, তোদের আমি কাঁচা খাবো। সৈয়দ দুষ্টু হাসলো। বন্ধুর কাজ জড়িয়ে বলল, এত চেতিস কেন? চুল পাইকা যাইব। তন্ময় নীরব রইল। ওদের লেগ পুলিংয়ের শিকার সে আজ নতুন নয়। তবে মাহিনের ঠাট্টা মেশানো বাক্যটুকু পড়তে দেরি সত্য হতে দেরি হয়নি। তন্ময় জবেদা বেগমের ডাকে পূর্ব দিকের পশ্চিম সারির দিকে এসে পৌঁছালো। মূলত তাকে পরিচয় করে দেবেন। এর আগে চেয়ারে বসা অনেক মেজমানু উৎসুক কণ্ঠে ওরুকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। প্রত্যুত্তরে জবেদা বেগম শুকনো মুখে হাসেন আর চোখে দেখেন তার ছেলে ভোতা মুখে দাঁড়িয়ে আছে। ভদ্রমহিলা সেখানে থেমে রইলেন না। ইনিয়ে বিনিয়ে নিজের ছেলের সম্পর্কে বিবৃতি দিতে ব্যগ্র হলো। ছেলে মাস্টার্স পড়ছে, ভবিষ্যতে ইঞ্জিনিয়ার, পিএইচডি করবে ইউএসএতে। লম্বা প্যাচাল তন্ময় কাটকাট গলায় থামালো ভদ্রমহিলার আলাপ। আমি ওর হাজব্যান্ড। ভদ্রমহিলা এক প্রকার চেঁচালেন, জি? তন্ময় নির্বিকার, ওরও আমার ওয়াইফ, শি ইজ ম্যারিড। বাক্যটি তন্ময় এক প্রকার উঁচু গলায় ঘোষণা দেওয়ার মতো করে বলল। আশেপাশে সবাই শুনে আশ্চর্য, কিংকর্তব্য বিমূঢ়। কারণ সবাই জেনে এসেছে তন্ময়ের ওর ভাই বোন। ওদের প্রাইভেট বিয়ের বিষয়টা এখনও অপ্রকাশিত। অয়নের নামের মাঝে ছোটোখাটো এক বজ্রপাত পড়ল। তবে মুহূর্তেই তিনি হেসে দোয়া দিতে দিতে মুখে ফেনা তুলে ফেললেন। তাতেও তন্ময়ের রাগ নিভল না।
ক্যামেরাম্যান, ফটোগ্রাফার আনা হয়েছে। অয়েল সাবিয়ার আকদের প্রিপ্ল্যানিং ভিডিও ধারণ করা হচ্ছে ক্যামেরায়। এরপর তোলা হয়েছে দারুণ সব ছবি। আংটি পরানোর সময় সে কি উচ্চস্বরের হইচই। সবশেষে শাহজাহান পরিবারের প্রত্যেক সদস্যকে একই ফ্রেমে বন্দি করা হবে। এই জন্যই স্টেজে গিয়ে দাঁড়িয়েছে। এতে যেন তার রাগটা মাথায় ভালোভাবে চাপলো। এত নির্দয় এই মেয়েটা। তন্ময় কী ডোজ দেবে? তন্ময়কে নিয়মিত ডোজ দিচ্ছে আজ তো। মিনিটে মিনিটে মোস্তফা সাহেবের ডাকে তন্ময় উঠে এলো স্টেজে। ওরু আর চোখে তাকাতেই চোখাচোখি হলো। ওর দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিল, যেন মাছ চুরি করা বিড়াল ধরা পড়েছে। তন্ময় গিয়ে দাঁড়ালো ওরুর পেছনে। দেখতে পেলে ওরু কম্পিত শরীর, কাছ থেকে ওর নড়চড় সুস্পষ্ট। বড্ড লম্বা খোলা কালো চুলগুলো এক নজর দেখলো। সুন্দর ঘ্রাণ আসছে নাকে। আতঙ্কিত সে হাত বাড়িয়ে ওরুর কোমর ছুঁল। পাঁচ আঙুলের থাবা বসিয়ে এক মুহূর্তেই টেনে নিজের পাশে নিয়ে এলো দেহটি। এত দ্রুত এবং শব্দহীন যে কেউ কিছুটা উপলব্ধি করতে পারলো না। ওর আশ্চর্যের শব্দ নেয়। চেঁচাতে গিয়েও ভাগ্যক্রমে চেঁচায়নি। তন্ময়ের পাতলা কোমর শক্ত হাতে চাপটে নিজের পাশে লেপটে নিল। বন্ধ চোখে এক পলক চেয়ে ক্যামেরার দিকে চাইল। ফটোগ্রাফার তখন বারবার সবাইকে আদেশ করছে ক্যামেরার দিকে চাইতে। শব্দ করে ছবি তোলা হলো কয়েকবার। ওরও যেন তন্ময় খুব বুঝে নিয়েছে। বেচারি ভয়ে এইটুকু মুখ নিয়ে দূরে দূরে পালিয়ে বেড়াচ্ছে। ধারে কাছে ভিড়ছে না, সেখান থেকে আড়ে আড়ে হাত চাইছে। রাতে 1:45 অনুষ্ঠান শেষ প্রান্তে পৌঁছালো। সবাই তখন পার্কিং এরিয়াতে দাঁড়িয়ে বিদায় নিয়ে যে যার মতো গাড়ি চড়ে বেরিয়ে যাচ্ছে। শাহজাহান বাড়ির প্রত্যেকেই তখন দাঁড়িয়ে হাসি মুখে বিদায় জানাচ্ছে সময় নিয়ে। পার্কিং এরিয়া ফাঁকা হতেই মোস্তফা সাহেব গাড়িতে উঠে বসেছেন। ভদ্রলোক ক্লান্ত হয়ে পড়েছেন। ঘন্টা ধরে দাঁড়িয়ে আপ্যায়ন করা তো চারটিখানি কথা নয়। একে একে বাকিরাও উঠে বসছে। তন্ময় এগিয়ে গিয়েছিল ওরুকে আটকাতে, তবে সম্ভব হয়ে ওঠেনি। তাকে আসতে দেখেও দ্রুত আনোয়ার সাহেবের পাশে বসলো। বিরক্ত তন্ময় ড্রাইভিংয়ে উঠে বসলো। মেন রোড দিয়ে যাওয়ার পথে অয়নের গাড়ি পাশ দিয়ে পাল্লা ধরে চলেছে। শহরের রাস্তাঘাট তখন কুয়াশায় ভেজা। দূর দূরান্ত শুধু মেঘেদের বাড়ি বলে মনে হয়। এ সময় গাড়িও সাবধানে চালাতে হচ্ছে। মেরুর মুখটা দেখা যাচ্ছে। গল্প করছে আনোয়ার সাহেবের সাথে। তন্ময় সারাটা রাস্তা ড্রাইভ করতে নিয়ে ওকেই দেখে গেল। শাহজাহান বাড়ির সদর দরজা খুলে দেওয়া হয়েছে। গাড়িগুলো ঢুকছে লাইন ধরে। তন্ময় গাড়ি পার্ক করে বেরোলো চটপট। এক মুহূর্ত দেরি না করে ওর পাশের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ওকে বেরোতে দিল না আনোয়ার সাহেব। ওই সাবিয়া দিত বেরিয়ে যেতে ওরকে বেরোতে হলো একই দরজা দিয়ে। বেরোতে সে হতভম্ব। সবাই ক্লান্ত ভঙ্গিতে বাড়ির ভেতর ঢুকে যাচ্ছে। ওর লেহেঙ্গা দুহাতে তুলে নিয়েছে, ছুটবে বলে হয়তো বা। তন্ময় দিলে তো, সেই তোমাদের সামনে এসে দাঁড়িয়েছে। দারুণ চাষে দরজায় তালা মেরে জিজ্ঞাসাবাদ করলেন ঘুম ঘুম গলা, বাবা বাতি বন্ধ করবো? তন্ময় জবাব দিল ওরুর মুখে চেয়ে, করুন। দারুণ চাচা বাতিগুলো বন্ধ করে দিতে আধার নামলো। আধারে নীরবে। তন্ময় এই হলো 2 পা। ওরু কয়েক পা পিছু চলে গেল। কি হয়েছে? ওরু। তন্ময় এগোতে এগোতেই সাবলীল স্বরে পাল্টা প্রশ্ন ছুড়ল, কি হবে? ওরু থেমে যায়। পাশ কেটে যেতেও তোলা হয়। তন্ময় এক ঝটকায় হাত টেনে গাড়ির সামনে নিয়ে আসে। ওরু পিঠ থেকে গাড়িতে। তন্ময় 2 হাত ওর মাথার দুপাশে রেখে মাথা ঝুঁকিয়ে গভীর কণ্ঠে জিজ্ঞেস করেন, খুব এনজয় করেছিস? তন্ময় ফ্যালফ্যাল করে চেয়ে দেয় জবাবে। এই প্রশ্নের কি জবাব হয় আদৌ? তন্ময় জবাবের আশাতে রয়েও না। আমি এনজয় করিনি, একটুও না। নাও ইটস মাই টার্ন টু এনজয়। এরপর এক ভূমিকম্প বয়ে যায় 2 জোড়া ঠোঁটের। গভীর থেকেও গভীরতম হয় স্পর্শেরা। সব কিছু নীরব, শান্ত। কিছুক্ষণ পরে আনোয়ার সাহেবের ডাক শোনা গেল। হঠাৎ ডাকে ওর হক জোগালো। চোখ মেলে চাইল। তন্ময় প্রশস্ত বাহু থেকে ছাড়া পেতে মরিয়া হয়ে উঠল। তন্ময় ছাড়লে তো? সে শান্ত না হওয়া পর্যন্ত কোনো ছাড়াছাড়ি নেই। আলগোছে ওকে জাপটে নিয়েই সরে গেল পেছনটায়। হাড় কাঁপানো শীতল রাতের প্রাণীকুল ডাকছে মিহিস্বরে। সেই ডাকের সুর কর্ণগোচর হতেই গা কাটা দিয়ে ওঠে। শিরশিরে অনুভূতি হয় শির দ্বারা বিয়ে। শৌচ প্রাচীর ঘেঁষে ওঠা নারকেল গাছটির মাথার উপরে উজ্জ্বল চাঁদটা বসেছে। চাঁদের চতুর্দিক জুড়ে ছোট বড় নানা প্রকার নক্ষত্রের বসতি। বাতাসের স্পর্শ তুলতুলে নরম হলেও শীতের মাত্রা দ্বিগুণ ধাপে বাড়িয়ে দিচ্ছে। পার্কিং জায়গাটিতে চাঁদের জ্যোতি পড়ে যেন পড়ছে না। কেমন নিশীথ নেবে সবটা। চাঁদের সবটুকু নির্মাণ জ্যোতি যেন বাগানের দুর্বাঘাসে লুটোপুটি খাচ্ছে। সেটাই এক নজর চাইল তন্ময়। আনোয়ার সাহেব সেই পর্যন্ত এসেই ফিরে গেছেন। কী ভেবেছেন কে জানে? হয়তোবা তাদের অস্তিত্ব বুঝে নিয়েছেন। আধারও তন্ময় ঠিক দেখল প্রিয়সীর ছলছল চোখের চাহনি। টলমলে রক্তি মাখি জোড়াতে কাছ থেকে নিগড়ভাবে চেয়ে এসে 2 গাল ভরে হাসলো। হাসির ছন্দে কাঁপলো তার পুরুষোচিত শক্তপোক্ত বুক। সেই বুক পিষে থাকার ছোটোখাটো শরীরটাও যেন কম্পন অনুভব করলো। সাধারণত তন্ময়কে এভাবে হাসতে দেখা যায় না। দেখা গেল কয়েকবার। সেই কয়েকটি বার হাতের আঙুল দ্বারা গুনে ফেলা সম্ভব।
তার এই জীবন্ত হাসি মোস্তফা সাহেব খুব করে ভালোবাসেন। ছেলেকে হাস্যোজ্জ্বল দেখতে চাওয়া তার সরল মনের কথাগুলো একদিন আকাঙ্ক্ষিত অপ্রস্তুত তন্ময় আড়াল হতে শুনেও ফিরেছিলেন। অবশ্যই শুনেই যে জানতে হবে এমন নয়, সম্মুখীন মানুষের চোখ মুখ আদর আচরণ দেখলে বুঝে নেওয়া যায় তার মনের কথা। যেমন এই যে তার অরু, ওর গভীর চোখে ড্যাপ ড্যাপ করে তাকানো সব বলে দেয় তাকে, ওর মুখের আদর বলে দেয় ওর মনের কথা, চোখ জোড়া জানিয়ে দেয় ওর আকাশ সব মুগ্ধতার কথা বুঝিয়ে দেয় ও মোহিত তার প্রতি। ডুবতে বসেছে তার প্রণয়ের নদীতে। তন্ময় দুই ভ্রুত দারুণ কায়দায় দুলে দুষ্টুমিশ্বরে প্রশ্ন করে, কাঁদছিস কেন? আপনি আমার হাত মুচড়ে ধরেছেন কেন? তন্ময় তখনও ওর মসৃণ হাত দুটো পিঠে বেঁকিয়ে ধরেই রেখেছিল। এবারও বাঁধন দৃঢ় করলো, আরও গাঢ় গভীর আলিঙ্গন এনে বেশ সাবলীর স্বরে স্বীকারোক্তি করলো। ব্যথা দিতে এমন প্রত্যুত্তর আশা করেনি বলে হয়তো বা ওর চোখ জোড়া বড় বড় হয়ে আসে। কেন ইচ্ছা করলো? তন্ময়ের কণ্ঠের সুর বেশ নির্বিকার, যেন হাত মুচড়ে ধরাটা নিত্যদিনের কাজকর্ম। এমন হেলদোলবিহীন প্রত্যুত্তর শুনে ওর আশ্চর্যের মাত্রা বাড়ল। আমি সত্যিই ব্যথা পাচ্ছি হাতে। ওরও থেমে গিয়ে আবার বলল, সত্যি? তন্ময় নিশ্চুপ রইল অনেকক্ষণ, সুগভীর দৃষ্টিতে শুধু চেয়ে রইল স্মরণ পানে। ওরও হাঁসফাঁস করে চলছে, হাত দুটো ছুটিয়ে নেওয়ার জন্য আকুল। কিছুক্ষণের মধ্যে ও ঠিক কয়বার পলক ফেললো তন্ময় নির্বিধে গুনে গুনে বলে দিতে পারবে। দীর্ঘশ্বাস ফেলে শিথিল করলো হাতের বাঁধন, তবে ছাড়লো না। মাথাটা আরেক ধাপ ঝুঁকিয়ে ফেললো অনায়াসে, নিজের বুকের দিকে দেখিয়ে বলল, আমিও তো ব্যথা পাচ্ছি। এই তো এখানে। ওর মুখের পরিবর্তন ঘটে মুহূর্তে, ভুলে বসে আগের সব। দ্রুত জিজ্ঞেস করে, কি হয়েছে? কিভাবে ব্যথা পেয়েছেন দেখি? হাত জোড়া ছাড়িয়ে তন্ময়ের বুক পকেটের দিকটা ছুঁয়ে দিল ওরু। আবার উতলা গলায় জিজ্ঞেস করলো, বলেন না কি হলো? ব্যথা পেলেন কিভাবে? কিছুই তো বলেন না তন্ময় ভাই। তন্ময় আলতোভাবে বুক ছুঁয়ে দেওয়া হাতের উপর হাত রাখলো, কাতর চোখে চেয়ে বিভোর কণ্ঠে প্রত্যুত্তর করলো, ব্যথা সেরে গেছে। তোর হাতে কি জাদু আছে নাকি মুখে? ওর বিরক্ত হয়, মুখটা ভোতা হয়ে আসে তার। রাগ করে বসে মুহূর্তে। এইসব ব্যাপারে মজা করবেন না, একদম করবো না। তন্ময় বাধ্য পুরুষের মতো আভাসে প্রত্যুত্তর করলো, এতে যেন ওরও সন্তুষ্ট বিরাট। জাপটে ধরলো তন্ময়ের সুগঠিত কোমর, মাথাটা বুকে চেপে আওড়ালো। আজ কতগুলো মেয়ে আপনাকে ড্যাপ ড্যাপ করে দেখছিল। কলি আপু, হ্যাঁ, অন্য জামা কেন দেখবে? বিয়ে করে নিজের জামাই দেখুক। আমি পারলে আপনার গলায় সাইনবোর্ড ঝুলিয়ে দিতাম, লেখা থাকতো, এই মানুষটা বুকটি শাহজাহান আরবির জন্য, তাকানো নিষেধ। তখন শব্দ করেই হাসলো, ওর গায়ে টেনে ধরলো। সাইনবোর্ড লাগবে কেন? তুই কোলে উঠে বসে থাকলেই তো হয়, সবাই জেনে যাবে, নোটিশ লাগবে না। ওরুকে ফিসফিস করতে শোনা গেল, আমি এত নির্লজ্জ কীভাবে হব? আদর করে না বলে তো ঠিক অভিমান করে এড়িয়ে বেড়াচ্ছিলি, আবার আদর করলেও নড়াচড়া করে বেড়াস, পালাই পালাই করিস। ওরু তাড়াহুড়ো করে বলে উঠল, ছাড়ুন, সবাই কী ভাববে? বাবা খুঁজেও গেলেন একবার বলে ওরু যেতে উতলা হলো। তন্ময় দ্রুত হাত ধরে ফেলো, চুপচাপ দাঁড়া। কোনো দিকে খেয়াল থাকে না মেয়েটার। তন্ময় ওনার শেষ অংশ হাতের মুঠোয় নিয়ে ব্যস্ত হলো, নিচের ঠোঁটের বইটার অংশ মুছতে। লাল টকটকে লিপস্টিক স্টেইন অন্তত উঠবে? তন্ময়ের মন সংকীর্ণ হলো মুহূর্তে। পুরোপুরিভাবে উঠবে বলে মনে হচ্ছে না। কয়েকবার ঘষা মাজা করেছে সে, তবু লাল আবার ছড়িয়ে আছে। এক দেখাতেই যা বোঝায় বুঝে নেবে সবাই, বিশ্লেষণ দেওয়ার প্রয়োজন পড়বে না। এখন লিভিং রুমে কেউ না থাকলেই হয়, সবাই যেন নিজেদের রুমে চলে যায়। ভাগ্যক্রমে তন্ময় নিরাশ হয়নি, বাড়ির ভেতরটা নীরব। ক্লান্ত সবাই নিজেদের রুমে গেছে ইতিমধ্যে। লিভিং রুম ফাঁকা। ওর লাজুক মুখে ওনা চেপে ছুটেছে নিজের রুমের দিকে। আজকাল আর তন্ময় নিজের রুমের দরজা লক করে রাখে না, ইচ্ছা হয় না। সম্ভবত তখন ভোর অনুভব করলো খুব আলতোভাবে একটি উত্তম দেহ তার কম্পিউটারের ভেতরে ঢুকে পড়েছে অনায়াসে, তার সাথে লেপটে শুয়েছে। আধ ঘুমের মধ্যেও তন্ময় এই দেহের অস্তিত্ব চেনে, খুব করে জানে এই শরীরের প্রতিটি অঙ্গে তার সিলমোহর রাখা। কীভাবে না চিনবে? আদুরে ভঙ্গিতেই দু হাতে ওরকে নিজের উন্মুক্ত বুকে চাপড়ে নিল। ঘুমন্ত চোখে কোনো রকমে চাইল। রুম অন্ধকার, আধারে ওর স্নিগ্ধ মুখের দেখা মিলল না। নিস্তব্ধতা ভেঙে কর্ণগোচর হলো ওর মৃদু শ্বাস প্রশ্বাসের ধ্বনি। তন্ময় গভীর স্বরে জিজ্ঞেস করলো, ঘুমাসনি কেন? কটা বাজে? ওর আরও নিবিড় গভীরভাবে ঢুকলো তন্ময়ের উষ্ণ বুকের ভেতর। ঘুম ভেঙে গেছে, দুঃস্বপ্ন দেখেছি, দেখলাম আপনি আমার জন্য কাঁদছেন, তাই চলে এলাম। তন্ময় মৃদু স্বরে হাসলো ঘুমন্ত কণ্ঠে, আমি নাকি তুই? আপনি? আমি একই তো। ঘুরঘুর করে বেড়াচ্ছি যে, পড়াশোনা নেই? তন্ময় ল্যাপটপ স্ক্রিনে চেয়ে থেকে জিজ্ঞেস করলো। ডিভানে ক্লান্ত শরীর আধশোয়া হয়ে এলানো, মোজা পরিহিত ডান পায়ের ওপর, বাম পাটা অলস ভঙ্গিতেই আছে। গায়ে তখনও ফর্মাল থ্রি পিস স্যুট,
ক্লান্ত চোখ দুটি তখনও ব্যস্ত ল্যাপটপ স্ক্রিনে একটা গুরুত্বপূর্ণ ইমেল পড়ছে। মাঝে মধ্যে কিবোর্ডটা চাপা হাতের কোণে গুটিয়ে রাখা শার্টের হাতা দুটো নৃত্যকার গম্ভীর মুখে তখন তাকে কার্যক্রমের সময় চূড়ান্ত রকমের গম্ভীর লাগে দেখতে। ওরও বুঝি সেই গম্ভীর মুখে তাকাতেই মিয়ে গেল। গলা স্বর ভীত শোনালেও চঞ্চলতা সবসময়ের মতো বিরাজমান। ফিসফিস করে বলা আওড়ানো প্রতি উত্তরখানা মৃদুস্বরের হলেও তন্ময় সুস্পষ্ট শোনো। আজ মেহেদি আর্টিস্ট আসবে, মেহেদি করবো, নাচবো, গাইবো, সারা রাত জাগবো, আনন্দ করব। এখন কি পড়ার সময়? সবাই কি আপনার মতো রসকসীন নাকি? শুধু পড়া আর পড়া। বিয়ে বাড়িতে কোনো পড়াশোনা নেই, কেউ করে না, আর কাজ তো কখনোই না, কেউই করে না। কয়েকটি বাক্যেই বিবৃতি দিল অনেক বিষয় নিয়ে। প্রথমত বিয়ে বাড়ি এটি, এবং আজ মেহেদি অনুষ্ঠান। মহারানী ভিক্টোরিয়া মেহেদি পড়বে, গাইবে, নাচবে, এবং তন্ময় কেন কাজ করবে এই বিষয়টি অত্যন্ত বিরক্ত। বুদ্ধিমান তন্ময় ছোটোখাটো বিবৃতির সারমর্ম বুঝতে তন্ময়ের প্রয়োজন হলো না। বুদ্ধিদীপ্ত চোখ দুটি এক পলক ল্যাপটপ স্ক্রিন ছেড়ে ওর দিকে রাখলো। কারচুপির কাজ করা সবুজ রঙা কামিজ পরেছে, সিল্কের ওড়নাটা গলায় ঝোলানো, ফর্সা উদম পাজরা ফ্লোর ছুঁয়ে আছে। ঠিক তার ডান পাশে হাঁটছে মেয়েটা। এমন কনকনে ঠান্ডা ফ্লোরে জুতো ছাড়া হেঁটে কি বোঝাতে চায়? কিছুক্ষণ আগের হাস্যজ্জ্বল মুখখানা এখন ভোতা করে রেখেছে। তন্ময় আবার ল্যাপটপ স্ক্রিনে দৃষ্টি ফেলে অসহায় স্বরে বলল, ফাঁকিবাজ পড়াশোনার কথা বললেই যত ছুতো, গায়ে জ্যাকেট নেই, পায়ে মোজা, জুতো কিছু নেই কেন? অরুণ মিনমিনে জবাব, আমার ইচ্ছা। এমনিতেও আপনি ব্যস্ত মানুষ, আমার জুতো ছাড়া পা দুটো দেখার সময় কই? তন্ময় তৎক্ষণাৎ দৃষ্টি ফেলল ওর পা দুটোতে। বাম পায়ে একটি পায়েল পড়ে আছে, নিখুঁত কাজ, পারফেকশন, দারুণ মানিয়েছে। আর মনে হাসলো তন্ময়। সে একান্ত আন্দাজে কিনেছিল ফেরার পথে, এতটা দারুণ মাপমতো হবে তা ভাবেনি। পাশে তাকিয়ে দেখলো তার অফিস ব্যাগটা নেই। কখন নিয়েছে কে জানে? ও আকুল কণ্ঠে প্রশ্ন ছিল, এনেছে না তো দেননি কেন? এমন প্রশ্ন তন্ময় অসহায়ত্ব যেন কয়েক গুণে বাড়ল। সময় দিয়েছিস? ওর ঘড়ির কাঁটা ধরে গুনে গুনে বলল, আপনি এসেছেন 10 মিনিট 30 সেকেন্ড হয়েছে। তন্ময় দীর্ঘশ্বাস ফেলল। এই সময় কলিং বেল বাজলো। ওর তোলা হয়ে ছুটতে চাইলো দরজা খুলতে। তন্ময় বাদ ছাড়লো সঙ্গে সঙ্গে। জুতো পরে নে। ওর বাধ্য মেয়ের মতো জুতো পরলো। তবে তার আগেই দীপ্ত সিঁড়ি ভেঙে ছুটে এসেছে দরজা খুলতে। ইতিমধ্যেই সকলে জানে এ সময় মেহেদি আর্টিস্টদের আসার কথা আছে। এসেছেও বোধ হয়। তন্ময় কোট ল্যাপটপ হাতে উঠে দাঁড়ালো। সিঁড়ি দিয়ে উঠতে নিয়ে দেখলো সাবিয়া রুবিও নামছে দ্রুত। ওরাও সবুজ রঙের আউটফিট পরেছে। ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছে একজন মেহেদি আর্টিস্ট, তার সাথে দুজন অ্যাসিস্ট্যান্টও আর্টিস্টও আছে। মূলত মেহেদি অনুষ্ঠান হওয়ার কথা ছিল বাগিচায়, তবে আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে বৃষ্টি হবে 7টার পরপর। সকালের দিকে অবশ্য 30% দেখিয়েছিল, তাই তন্ময় বিষয়টার গুরুত্ব দেয়নি। 20-30%ই বৃষ্টি তেমন একটা হয় না, অথচ বিকালের দিকে আবহাওয়া দেখাচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 95%। তাই শেষ মুহূর্তে লিভিং রুমে সোফা সেট সরিয়ে আয়োজন করা হয়েছে মেহেদি অনুষ্ঠানের। তন্ময় ঘরে ফিরে ল্যাপটপ টেবিলে রাখলো, কোট হ্যাঙ্গারে ঝুলিয়ে টাই খুলতে নিয়ে বারান্দায় এলো। বাগিচার বাতিগুলো জ্বলছে, দেখা যাচ্ছে এক একটি ফুল গাছ শীতল বাতাসে স্পর্শে তারা দুলছে। অপেক্ষা করছে হয়তো বা বৃষ্টির। গুমোট আবহাওয়া প্রকৃতির বুকে, কালো মেঘের আকাশ নির্ঘুম, রাত জাগা চোখের মতো কাটছে। হঠাৎ বজ্রপতনের তীব্র ধ্বনিতে মুখর হলো চতুর্দিক। তন্ময়ের হাতের উল্টো পিঠে এসে পড়লো এক ফোঁটা বৃষ্টির জল। কনকনে ঠান্ডা সেই জলের ঘনিষ্ঠ স্পর্শ। তন্ময় দাঁড়িয়ে থাকলো অনেকটা সময়। ঝুম বৃষ্টি হতে সময় লাগলো না, এক মুহূর্তে তাকে ভিজিয়ে দিল। সেলফোন বেঁচে চলেছে ক্রমান্বয়ে। গোসল শেষ করে তন্ময় বেরোলো বাথরুম ছেড়ে। সুগঠিত কোমরে সফেদ তোয়ালে পেঁচিয়ে বেরিয়েছে সে, হাতেও পাতলা তোয়ালে। ওটা দিয়ে মাথা মুছে নিচ্ছে আলগোছে ভঙ্গিমায়। সে মুহূর্তে বাজতে থাকা রিংটোন থেমে গেল। সেকেন্ড না করাতেই পুনরায় বেজে উঠলো। এ যাত্রায় সাইড টেবিল থেকে ফোনটা হাতে তুলে নিল। স্ক্রিনে ভাসছে মাহিনের নাম। তন্ময় কল রিসিভ করে ফোন কানে তুলতে দেরি, মাহিনের চেঁচিয়ে উঠতে দেরি, বিন্দুমাত্র দেরি হলো না। দোস্ত, রিয়ানের কিছু একটা কর প্লিজ, প্লিজ লাগে। বন্ধু শোচনীয় কণ্ঠের বিপরীতে তন্ময় দুর্দান্ত নির্বিকার থাকলো। স্পিকারে দিয়ে ফোনটা টেবিলে রাখলো। কাবাড হাতড়াতে নিয়ে স্বাভাবিক গলা জিজ্ঞেস করুন, কী হয়েছে? মাহিনের কণ্ঠ জুড়ে হতাশা। ও ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে, হারপিট খেতে যাচ্ছিল, আমি কোনোরকমভাবে বাঁচিয়েছি। ফোনের অপর পাশ থেকে এবেলায় রিয়ানের অত্যন্ত অবিরক্ত জর্জরিত কণ্ঠস্বর শোনা গেল। হাপিত্তেশ করে উঠল সে, তুই থামবি প্লিজ?
আমি কি মিথ্যা বলছি? তুই নিজের মুখে বল। নিজের মুখে নিজের বালের কথা বলবো? শালা তুই চুপ থাক, আমার অভিশাপ নিস না। রিয়ান অতিষ্ঠ গলায় বলতে মাহিন পাল্টার প্রত্যুত্তর ছিল, তোর অভিশাপে আমার কি বলা বাল হয় দেখতে চাই। তোর বুকের মধ্যে পাটা থাকলে মার অভিশাপ। বাম হাত ঢোকালো ইব্রাহিম। বুকের পাটা থেকে থাকলে মার অভিশাপ। আমরা আছি সাক্ষী হিসেবে। তন্ময় যেন ওদের ঝগড়াটা আলাপ শুনেও শুনছে না। সে একটা কালো রঙের টি শার্ট পরে নিয়েছে, ধূসর রঙা ট্রাউজার পরে এগুলো টেবিলের দিকে। রিয়ান তখন অসহ্য হয়ে এগিয়ে উঠেছে, কণ্ঠ কাঁদে কাঁদে হয়ে গেল। জ্বালাস না, এমনিতেই সুহানি কন্ট্যাক্ট করছে না, বলে গেছে এবার সত্যিকারের ব্রেকআপ। তন্ময় ফোন তুলে নিল হাতে, স্পিকার সরিয়ে কানে চেপে বলল, এমন সত্যিকারের ব্রেকআপ মাসে 4টা হয় তোদের, এবার না হয় 5টা হলো। কাঁথা মুড়ি দিয়ে ঘুমা। মাহিনা উচ্চ কণ্ঠের হাসি শোনা গেল। সৈয়দও যেন এই মুহূর্তে না হেসে পারল না। তাদের চাপা হাসির গুঞ্জনে রিয়ান ত্যক্ত বিরক্ত, সব বদমাস নিশ্চয়ই মাহিনার বাসায়। সৈয়দ আওয়াজ তুললো এই যাত্রায়, এই তন্ময় তুই আয় না, বাসে কি করিস? তন্ময়ের জবাব দেওয়ার প্রয়োজন পড়ল না। ইব্রাহিম উদাস গলায় বলে বসল, আজ সাবের ঘোরা মেহেদি অনুষ্ঠান, মেয়ে মানুষ সব মেহেদি পড়ছে, ও আর বেরোতে পারবে নাকি? ওর বাচ্চা বউ 2 হাতে মেহেদি পরে এসে ওকে খুঁজবে। যা দোস্ত তুই বউ সামাল দে। মায়ের অসন্তুষ্ট গলায় ফোড়ন কাটলো, তুই এত ভালোভাবে জানিস কীভাবে? সৈয়দ দানবের ভঙ্গিতেই হাসলো, তন্ময়কে জিজ্ঞেস কর। কথাটুকু বলে কল কেটে দিয়েছে। তন্ময়কে জিজ্ঞাসাবাদ করার সুযোগটুকু পর্যন্ত দেয়নি। তন্ময় হেসে ফেলল নিঃশব্দে। ইব্রাহিম ভুল বলেনি কিন্তু, ও 1 ঘন্টার মধ্যে নিশ্চিত হাজির হবে মেহেদি পরে। অবশ্যই সে অপেক্ষাতেও আছে।